আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু খালেদ মোহাম্মদ ইকবাল, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জিক্যাল অনকোলজি বিভাগে কর্মরত আছি। ক্যান্সার অ্যান্সার অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগতম। আজ আমি আপনাদের সাথে স্তন ক্যান্সারের লক্ষণ সম্পর্কে কিছু আলোচনা করব। এর আগের অনুষ্ঠানে আমি স্তন ক্যান্সার কী সম্পর্কে কিছু আলোচনা করেছি আপনাদের সামনে। তো আজকের যে বিষয়টি স্তন ক্যান্সার এর লক্ষণ, এই বিষয় সম্পর্কে আলোচনা করবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যদি কোনো স্তন ক্যান্সার কোনো আক্রান্ত হয়, এই স্তন ক্যান্সার সম্পর্কে যদি আগেই তার লক্ষণগুলি আমরা জানতে পারি, তাহলে প্রথমেই যদি আমরা এটাকে ডিটেক্ট করতে পারি অথবা আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা যদি চিকিৎসকের পরামর্শ নিই, তাহলে অবশ্যই আমাদের 100% অর্থাৎ 100% এই ক্যান্সার রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। আর যদি আমরা কোনো কারণে দেরি করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা 100% সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। দ্যাট মিনস অনেক ক্ষেত্রে কিউরেটিভ চিকিৎসা করা সম্ভব হয় না। তো এই লক্ষণ সম্পর্কে যে আমি আলোচনাটা করব, এই লক্ষণটার সাথে আসলে সময়ের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে, যদি আমরা চিন্তা করি, সেটা কি যে আপনি যে কোন সময়ে আপনি এই লক্ষণটা টের পেয়েছেন এবং ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তো এই সময়টাকে যদি আমরা বিভিন্নভাবে ভাগ করি, যদি চিন্তা করি একেবারে শুরুতে অথবা দেরিতে, তাহলে এই একেবারে শুরুতে তার লক্ষণটা হবে একরকম। যদি শুরুতেই আমরা আসি তাহলে একরকম। আরটা হচ্ছে আমরা যদি অনেক দেরি করি, মানে অনেক পরে আসি, তাহলে সেক্ষেত্রে আপনার যে লক্ষণগুলি হবে বিভিন্ন রকম। তো একেবারে শুরুতে যে লক্ষণগুলি হবে, সেটা আসলে আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। সেটা ধরার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেই আলোচনাটা আমি সামনের কোনো একটা প্রোগ্রামে যদি সুযোগ পাই, তাহলে সেই সময় আমি এই আলোচনাটা করব। আর যদি শুরুতেই চিন্তা করি, তাহলে কি লক্ষণগুলি হয় আমাদের, সেটা আমি আপনাদেরকে বলছি। তার মধ্যে 1 নম্বর যেটা হবে, চাকা বা পিণ্ড। আপনারা আগেই জেনেছেন যে ক্যান্সার হচ্ছে একটি অনিয়ন্ত্রিত কোষগুলি বড় হতে হতে একটি চাকা বা পিণ্ডের মতন একটা সৃষ্টি করে, যেটা আপনি স্তন ক্যান্সারের ক্ষেত্রে এই স্তন একটা প্রাথমিক যেই অবস্থা আপনি পাবেন, যে লক্ষণটা পাবেন, সেটা হচ্ছে আপনার স্তনে একটি চাকা পাবেন। তো এই চাকাটা শুধু স্তনেই থাকে না, স্তনও হতে পারে এবং তার যে পার্শ্ববর্তী যে এরিয়া, আমরা বগল বলি বা কুচকি বলি, ইংরেজিতে আমরা এক্সিলাতে বলি, সেই জায়গাতেও আপনি একটা চাকা পেতে পারেন। দেখা যাবে যে আপনার স্তনে কোনো চাকা নেই, কিন্তু এক্সিলাতেও একটা চাকা আছে। আর স্তনে তো থাকবেই। তো স্তনকেও আমরা কয়েক ভাগে ভাগ করে থাকি। এই চাকাটা কোথায় কোথায় থাকবে? এটা আপনার নিপলের নিচে থাকতে পারে, কালো যে অংশটুকু আমরা এটাকে আসলে এরিওলা বলি, এরিওলা নিচে থাকতে পারে, অথবা ব্রেস্টের বা স্তনের চামড়ার যে কোনো স্থানে এই চাকা বা পিণ্ডটা থাকে। তো এই চাকা বা পিণ্ডটা কীরকম, মানে তার নেচারটা কি, তার ধর্মটা কি, সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা যেটা বলি যে এই চাকাটা দেখতে শক্ত হবে। আপনি যখন ফিল করবেন, হাত দিয়ে নিজে পরীক্ষা করে দেখবেন, তখন দেখবেন যে এটা শক্তটা আমরা কীভাবে বুঝবো? আমরা সাধারণত বলি যে আমরা ঠোঁটের যে অংশটুকু যদি আমরা হাত দিই, তাহলে লিপ এর অংশটা যে টাচ করলে যে ফিলিংসটা পাওয়া যায়, এটা হচ্ছে নরম। আর আমাদের নাকের ডগাতে যেটা বলে নোজ টিপে যদি আমরা চাপ দিয়ে ফিল করি, সেটা হচ্ছে ফার্মিং কনসিস্টেন্সি। দ্যাট মিনস শক্ত এবং নরমের মাঝামাঝি। আর কপালে যদি আমরা হাত দিই, তাহলে কপালের যে শক্ত যে ফিলিংস, এইরকম একটা ফিলিংস সাধারণত এই চাকা বা পিণ্ডের থাকে। আরেকটা বিষয় হচ্ছে, এই চাকা কি একদিনে কিন্তু বড় হয়ে যায় না, সে আস্তে আস্তে বড় হয়। অনেক সময় দেখা যায় যে এই চাকাটি হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে লাল হয়ে গিয়েছে, বা হঠাৎ করে খুব দ্রুত বড় হয়েছে, তার উপরের আশেপাশের আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে, অনেকগুলি মানে ভেইনের, আপনার ভেইন দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস রক্তনালী দেখা যাচ্ছে। এটা হচ্ছে হঠাৎ করে সে বড় হয়ে যেতে পারে। এই হচ্ছে এই চাকার মোটামুটি ধর্ম। আর একটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে যে সাধারণত কোনো পিণ্ড বা চাকা থাকলে আমরা ব্যথা অনুভব করি, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বা সবচেয়ে মানে বলবো যে এই চাকা বা পিণ্ডের কোনো ব্যথা থাকে না। এইখানটাই আমাদের সবচেয়ে প্রবলেম হয়। আমাদের যেসব মায়েদের বা মহিলাদের স্তন একটা চাকা হয়, তো তারা চাকাটা কিন্তু টের পায় বা সে বুঝতে পারে, কিন্তু কাউকে কিছু বলে না, এই জন্য যে আমার যে চাকাটা আছে, এই চাকাটা তো আমার কোনো ব্যথা করছে না। এইখানেই সবচেয়ে বেশি প্রবলেম। আপনাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে যে ক্যান্সার বা টিউমার সাধারণত যে পিণ্ডটা হয়, এই পিণ্ডতে সাধারণত ব্যথা থাকে না। আপনি যদি মনে করেন যদি ব্যথা নাই, তাহলে আপনি কিন্তু
অবশ্যই চিন্তা করতে হবে এটা একটা খারাপ কিছু। এই জন্য যখন আমাদের চেম্বারে কোনো পেশেন্ট আসে, রোগী যখন আমাদের কাছে আসে, আমরা এক্সপেক্ট করি উনি যখন আমাদেরকে বলেন যে আমার এখানে একটা চাকা বা পিণ্ড আছে, আমরা নেক্সট কোশ্চেন ওনাকে করি যে আপনার এখানে ব্যথা আছে কি ব্যথা নেই। যদি ব্যথা নাই এই কথাটা বলে, তাহলে আমরা মানে মোটামুটি একটু ভয় থাকি এবং আমরা আমাদের ডায়াগনোসিসের দিকে চিন্তা করি যে এটা ক্যান্সার হতে পারে। আর যদি ইউজুয়ালি ব্যথা থাকে এটা বলে, সাধারণত ব্যথা থাকে এটা বলে, তাহলে আমরা কিন্তু এটাকে সাধারণত খারাপ কিছু মনে করি না। তাহলে আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা হচ্ছে যদি কোনো চাকা বা পিণ্ড থাকে, এই পিণ্ডতে যদি ব্যথা না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা খারাপ কিছু হতে পারে। এই স্তন ক্যান্সারের এই চাকার ক্যারেক্টার হচ্ছে এই জিনিসটা। এর পরবর্তীতে আমাদের যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে স্তনের যে বোটা, এই বোটা থেকে দেখা যাচ্ছে যে সিক্রেশন বা ডিসচার্জ বলি, সেটা স্তনের এই বোটা থেকে নিঃসৃত হয়। অনেক সময় আপনি যখন পড়বেন যে আপনার কাপড়ের মধ্যে এরকম ভিজা থাকবে এবং লাল রক্তের মতো একটা ফোঁটা থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হয়তো একটা ক্যান্সার লক্ষণ হতে পারে। এছাড়া আপনার যে নিপল থাকে, স্তনের যে বোটা থাকে, এটা এই ক্যান্সার যদি হয় তাহলে দেখা যায় এটা রিট্রাক্টেড, ভিতরের দিকে ঢোকানো থাকে। এটাকে আমরা বলি নিপল রিট্রাকশন। এটা আসলে ক্যান্সারের কারণে হয়। বা যদি কোনো কারণে টিউমারটা স্তনের নিচে থাকে, সেই ক্ষেত্রে সেকে রিট্রাক্ট করে ভিতরের দিকে নিয়ে আসে। এবং সর্বোপরি আপনি যখন দেখবেন যে আপনার যে স্তন, দুটো স্তনকে যদি আপনি পরীক্ষা করেন, দেখবেন যে এই যে স্তনে ক্যান্সার থাকে তার আকার বা আকৃতিটা একটু চেঞ্জ হয়ে যায়, একরকম থাকে না। এবং স্তনের যে বোটা থাকে, দুধের বোটাটা নর্মাল যে অ্যালাইনমেন্টে থাকে সেই অ্যালাইনমেন্টে থাকবে না, সেটা একটু ডিভিয়েটেড থাকবে বা অন্য পাশে অন্যদিকে চলে যাবে। এটা বললাম নিপল ডিট্রাক্টেড থাকবে, এবং অনেক সময় এটাকে আমরা বলি ডেভিয়েটেড থাকবে একটা পাশে। তাহলে টোটালি বিষয়টা হচ্ছে যে স্তনের আকার বা আকৃতির মধ্যে একটা চেঞ্জ থাকবে। এছাড়াও অনেক সময় আমরা দেখি যে আপনার স্তনের মধ্যে একজিমা, আমরা স্কিনে যে একজিমার মতো একটা এরিয়া থাকবে, সেই জায়গায় একটু হয়তো চুলকানির মতন আমরা যদি বলি, এটাকে ইচিং থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রেও এটা ক্যান্সারের একটা উপসর্গ হিসাবে বা লক্ষণ হিসাবে এটা প্রকাশ পায়। আর স্তনের যে স্কিনকে যদি আমরা ভালোভাবে দেখি, যে কমলার খোসা ছড়ালে যেরকম ছোট ছোট ছিদ্রের মতন এরকম দেখা যায়, এটাকে আমরা বলি পদি অরেঞ্জ, এইরকম একটা দেখতে মনে হবে চামড়াগুলি, স্কিনগুলিকে। এছাড়াও যদি কোনো কারণে আপনার যে স্তনে চাকা রয়েছে, হঠাৎ করে এটা দেখা গেল যে খুব লাল হয়ে গিয়েছে, প্রচণ্ড রকম ব্যথা হয়ে গিয়েছে, এবং স্কিন মানে চামড়াকে ইনভলভ করে এর কালার যে রং, এই রং পরিবর্তন হয়ে গেছে খুব দ্রুততার সহিত, সেক্ষেত্রে আমরা ওটাকে ইনফ্লেমেটরি ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ হিসেবে আমাদের প্রকাশ পায়। এই যে কথাগুলি আমি আপনাদেরকে বললাম, এই কথাগুলি হচ্ছে আসলে শুরুর দিকে এই জিনিসগুলি আসতে পারে। আর যদি কোনো কারণে আপনার কোনো পেশেন্ট এই উপসর্গগুলিকে, লক্ষণগুলিকে উপেক্ষা করে বসে থাকে, কারোর সাথে কোনো যোগাযোগ না করে, ডাক্তারের শরণাপন্ন না হয়, তাহলে সে পরবর্তীতে যখন দেরিতে আসবে তখন তার লক্ষণগুলিও ভিন্ন থাকবে। তখন সে লক্ষণগুলি কী হবে? এক নম্বর হয়ে যাবে, প্রথমেই আমি বলেছি যে স্তনে কোনো যদি চাকা থাকে তাহলে ওইটা কিন্তু সাধারণত ব্যথা হয় না। কিন্তু ব্যথা হইতে পারে কখন? যখন আপনি অনেক দেরি করে ফেলবেন, যখন সেই মাংসপিণ্ডটা ওই জায়গায় না থেকে তার পার্শ্ববর্তী যেই কোষ বা কলাগুলিকে ভেদ করবে, এখানে মাসেল থাকে, নার্ভ থাকে, আমাদের বোনস থাকে চেস্ট ওয়ালের পিছনে, ওকে যখন ইনভলভ করে ফেলবে সেই ক্ষেত্রে ব্যথা হতে পারে। তাহলে মনে রাখতে হবে, ক্যান্সার যখন স্তনে হয় তখন যে চাকাটা বা পিণ্ডটা থাকবে সেটা কিন্তু শুরুতে ব্যথা থাকবে না। হ্যাঁ, ব্যথা থাকতে পারে কখন? যখন অনেক দেরি করে ফেলবে, সে মাংসপেশিকে, সে নিচে যে বোনস থাকবে, আমাদের যে রিবস থাকবে, সেই রিবসকে ইনভলভ করবে, বা নার্ভ বা অন্যান্য স্ট্রাকচারকে যখন ইনভলভ করবে, সেই ক্ষেত্রে একমাত্র ব্যথা হতে পারে। আর দেরিতে হলে কি হতে পারে? সবার শেষে এরপরেও যদি সে চিকিৎসা না নেয়, নেগলেক্ট করে, কোনো ডাক্তারের শরণাপন্ন না হয়, সেক্ষেত্রে এখান থেকে ঘায়ের সৃষ্টি হতে পারে। ঘা হয়ে একবারে ফাঙ্গেশন হবে, আলসারেশন হবে, এবং এই সময় এখান থেকে প্রচুর আপনার ঘা থেকে রক্তক্ষরণ হয়। আমরা প্রায় অনেক পেশেন্ট আগে অনেক বেশি পেতাম, কিন্তু এখন যেহেতু আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, যার ফলে এই ধরনের রোগী এখন আমাদের অনেক কমে এসেছে। আর কি হতে পারে? এরপরও যদি কারো চিকিৎসা না নেয় বা আপনার অনেক দেরি করে, সেক্ষেত্রে কি হয়? এই ক্যান্সার কিন্তু একটা জায়গায় বসে থাকে না। আমি কিন্তু পূর্বের আলোচনায় বলেছি যে ক্যান্সার এক জায়গায় বসে থাকে না, সে বিভিন্ন জায়গায়
ছড়িয়ে পড়ে। তো এই ছড়াবে কোথায়? স্তন থেকে এটা লোকরিজনালি যদি বলি তাহলে এক্সিলাতে চলে যাবে, আমাদের বগলে বা কুচকুতে চলে যাবে, অথবা এই পেশেন্টটা অনেক দেরিতে আসলে হঠাৎ বলবে আমার কাশি হচ্ছে, কারণ তাহলে তখন আমাদের মাথায় চিন্তা আসবে তার এটা হয়তো ফুসফুসে ছড়িয়ে গেছে, ফুসফুসে ছড়িয়ে গেলে সে কাশি হবে। এছাড়াও আমাদের যদি তার একই পেশেন্টের স্তনে একটা চাকা আছে, তার কোমরে খুব ব্যথা বা হাড়ে খুব ব্যথা, যেখানে এই যে ব্যথা থাকে সেটা আপনার বোনসেও ছড়িয়ে যেতে পারে, মানে হাড়ে ছড়িয়ে যেতে পারে, সেটাও আমাদের মাথায় আনতে হবে। এছাড়া কারো যদি জন্ডিস হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাথায় চিন্তা করতে হবে যে স্তন ক্যান্সার থেকে আপনার লিভারও ছড়িয়ে যেতে পারে। এছাড়া এমনও হইতে পারে যে আপনার পেশেন্টের স্তনে একটা মাংসপিণ্ড আছে, বাট পেশেন্ট বলছে চিকিৎসা নেয়নি, অনেক দেরি করেছে, হয়তো ওই পিণ্ডটি আছে, বড় হয়েছে বা যে সাইজে থাকুক তার ভাড়াই হচ্ছে, হ্যাঁ, মাথা ঘোরাচ্ছে, বমি ভাব হচ্ছে, চোখে সে ঘোরা দেখছে, বা তার ব্লাডির বিষয় যদি থাকে, তাহলেও অনেক সময় আমরা চিন্তা করি যে এই পেশেন্টের এই স্তন ক্যান্সার থেকে আপনার এটা ব্রেনে হয়তো ছড়িয়ে যেতে পারে। এই সার্বিকভাবে যে 3টি আলোচনা আমি করেছি, সেই আলোচনাগুলি আসলে হচ্ছে একেবারে শুরুতে, সেটা আমি আগেই বলেছি, এটা আমি পরে একটা অনুষ্ঠানে আলোচনা করব কীভাবে কি ডিটেক্ট করা যায়। কিন্তু শুরুতেই যদি আমাদের কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তাহলে এই লক্ষণগুলি আমি আলোচনা করলাম, এবং দেরিতে আসলে কি হবে এই আলোচনাগুলি করলাম। এই ধরনের যে লক্ষণগুলি আমি আলোচনা করলাম, এই লক্ষণগুলি পাওয়া মাত্রই আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি আপনারা চিকিৎসকের পরামর্শ শুরুতেই নিয়ে নেন তাহলে আমাদের শত সহস্র প্রাণ আগেই রক্ষা করতে পারবো। আমরা জানি যে স্তন ক্যান্সারের কারণে আমাদের প্রচুর মৃত্যু সংখ্যার হারটা বেড়ে গিয়েছে। আমরা যদি এই লক্ষণগুলির প্রকাশ পাওয়া মাত্রই আমরা যদি চিকিৎসকের শরণাপন্ন হই তাহলে আমরা সকলেই উপকৃত হব। তাই আসুন আমরা সকলে একসাথে বলি যে আমরা সবাই ক্যান্সার সচেতন হই এবং সচেতনতার সৃষ্টি করি। ধন্যবাদ সবাইকে।